আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। কমপ্লিটিং সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ এসএসসি, এইচএসসি এবং জব প্রিপারেশনের জন্য। সেন্টেন্স আসলে কি? কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে একটি বড় সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স যেটা দুইটা অংশ থাকে, অর্থাৎ দুইটা সিম্পল সেন্টেন্স থাকে যাকে পূরণ করতে হয়। মানে একটা অংশ তোমাকে দেয়া থাকবে, অর্থাৎ দুইটা সিম্পল সেন্টেন্স যদি থাকে সেখানে একটা সিম্পল সেন্টেন্স তোমাকে দেয়া থাকবে আর একটা সিম্পল সেন্টেন্স তোমাকে বসাতে হবে। এইভাবে তোমার দুইটা সিম্পল সেন্টেন্স মিলে একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। সেই কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সে গঠন করতে হবে। এটা পরীক্ষায় এসে থাকে। তো এখানে সাধারণত একটা সেন্টেন্স থাকে আর একটা সেন্টেন্স দেওয়া থাকে না, তখন ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। এটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে কিছু ক্লজ মেকার থাকে। অর্থাৎ আমরা এর আগেও বলেছি যে দুইটা সেন্টেন্স যখন থাকবে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, তখন মাঝখানে একটা ক্লজ মেকার থাকে। এটা মাঝখানেও থাকতে পারে বা শুরুতেও থাকতে পারে, ঠিক আছে? তো এই ক্লজ মেকার দিয়ে দুইটা সেন্টেন্স গঠিত হয়, সেই সেন্টেন্সটার নামই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন এই ক্লজ মেকার দেখে তোমাকে সেন্টেন্সটা পূরণ করতে হবে, অর্থাৎ গঠন করতে হবে। আচ্ছা, সেটা কিভাবে? তো প্রথমে যদি এই আলোচনায় আসি, তাহলে আমরা প্রথমে আমি লিখেছি দো অলদো। দো অলদোর বাংলা হচ্ছে যদিও, ঠিক আছে? দো অলদোর বাংলা হচ্ছে যদিও, মানে দো এর বাংলাও যদিও, অলদোর বাংলাও যদিও। তো এটা আসলে কি? দো অলদো হচ্ছে এমন একটি ক্লজ মেকার যেটা দ্বারা বৈপরীত্য প্রকাশ করে। অর্থাৎ এখানে যে দুইটা সেন্টেন্স থাকে সেই দুইটা সেন্টেন্সের মধ্যে বিপরীতমুখী বক্তব্য থাকে। মানে একদিকে যদি থাকে হ্যাঁ, আরেকদিকে থাকে না। এটা আবার নেগেটিভ পজিটিভ বিষয় তা না, এখানে বিপরীত। হ্যাঁ, মানে যেটা এক্সপেক্ট করছিলাম, যে একটা সেন্টেন্স পড়ে আমি এক্সপেক্ট করছিলাম যে ওই পাশে ওই ধাঁচের হবে, বাট ওই ধাঁচের হয় না। সেটাই হচ্ছে দো অলদোর বিষয়। যেমন যদি বলা হয়, যে আমি এখানে কিছু উদাহরণ লিখেছি, সেটা এরকম: অলদো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যে যদিও ক্রিকেট হচ্ছে একটি কি ব্যয়বহুল খেলা, ইট ইজ ওয়াইডলি প্লেইড ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে বিস্তর আকারে খেলা হয়ে থাকে। মানে আমাদের দেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এখনও সেভাবে উন্নয়ন হয়নি। তো সেক্ষেত্রে আমাদের দেশে এই খেলাটা থাকার কথা ছিল না, কারণ এটা হচ্ছে একটি কস্টলি গেম। এখানে হচ্ছে এটাকে কি বোঝাচ্ছে? এটা একটা বৈপরীত্য প্রকাশ করছে এবং সেন্টেন্সটা ঠিক আছে। তো আমাকে প্রশ্নে তাহলে কি আসবে, মানে পরীক্ষার প্রশ্নে কি করতে হবে? পরীক্ষার প্রশ্নে আমাকে এই যে এখানে আমি একটা শূন্যস্থান দিয়েছি, অর্থাৎ এই জায়গাটা ফাঁকা থাকবে। তবে এখানে হচ্ছে আমাদেরকে এটা পূরণ করতে হবে যে ইট ইজ ওয়াইডলি played in our country। তুমি এটা পূরণ করতে পারবে এবং তোমার এটা সঠিক হবে, ঠিক আছে? সঠিক তখনই হবে যখন এটা বৈপরীত্য, মানে এই পাশে যা আছে তার উল্টাটা এই পাশে, ঠিক আছে? এরকম বৈপরীত্য প্রকাশ পেতে হবে। আচ্ছা, এরপরে দেখো, হি সাকসিডস হি ডিড নট ডু হার্ড, ঠিক আছে? দো হি ডিড নট ডু হার্ড লেবার, মানে যদিও সে কি করে না, কঠোর পরিশ্রম করে না, তবুও সে কি হয়ে গেছে? সাকসিড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হি সাকসিডস, এরকম বৈপরীত্য তোমাকে প্রকাশ করতে হবে। দো লস্ট ওয়েলথ ক্যান বি রিগেইনড বাই হার্ড ওয়ার্ক, এখানে যেটা বলতেছে যে যদিও হারানো সম্পদ কি পাওয়া যায়? পরিশ্রমের মাধ্যমে রিগেইন করা যায়, অর্থাৎ হারানো সম্পদ পরিশ্রমের মাধ্যমে ফিরে পাওয়া যায়। লস্ট টাইম ক্যান নেভার বি গট ব্যাক, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সেটা কখনো ফিরে পাওয়া যাবে না, অর্থাৎ এখানেও বৈপরীত্য তোমাকে প্রকাশ করছে। এভাবে তুমি সেন্টেন্সগুলো করতে পারো। পরে যদি আমি বলি যে সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট, এই বিষয় দুইটা যদি আমি বলি, এই দুইটো ইন্টার রিলেটেড। সো ডট ডট দ্যাট এটা একটা, আর সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, অর্থাৎ এই যে সো এখানে এটা ডট ডট, মানে এখানে অ্যাডজেক্টিভ বসবে আর এটা যে দ্যাট। তো এটা কি আর এটা কি? হ্যাঁ, এই দুইটার মধ্যে একটু তফাৎ আছে। সো ডট ডট দ্যাট এর মানে হচ্ছে, এই সো এর মানে হচ্ছে এতই যে, আর দ্যাটের মানে হচ্ছে যে। সো এর মানে হচ্ছে এতই, আর দ্যাটের মানে হচ্ছে যে। তো বিষয়টা কি? এখানে কমপ্লিটিং সেন্টেন্সে যেরকম থাকবে যে সো ডট ডট দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তুমি দেখো সেই সেন্টেন্সে দেখবা শুরুতে হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে এই পাঁচটা, এগুলো হচ্ছে মেইন ভার্ব হিসেবে বসবে। এগুলো কি ভার্ব হিসেবে বসবে? মেইন ভার্ব। অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট থাকবে সো এর আগে, ঠিক আছে? আর পরে এই সো এর পরে একটা অ্যাডজেক্টিভ তোমাকে বসাতে হবে, এটা মাস্ট বি, ঠিক আছে? একটা অ্যাডজেক্টিভ তোমাকে বসাতে হবে। এরপরে দ্যাটের পরে তুমি একটা সাবজেক্ট ক্যান অথবা কুড V1 প্লাস অবজেক্ট, এই যে ক্যান অথবা কুড V1 প্লাস অবজেক্ট, এটা তোমাকে কম্পালসারি দিতে হবে। হ্যাঁ, সো ডট ডট দ্যাট থাকলে ক্যান অথবা কুড V1 তোমাকে দিতে হবে, এটা মুখস্থ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুখস্থ করবা, ঠিক
ঠিক আছে, সেটা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে থাকবে। সো এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকে দ্যাট, তারপরে ক্যান অথবা কুড, V1 তোমাকে দিতে হবে। এখন তোমার দেখতে হবে তোমার ইয়াটা মানে প্রশ্নটা কোথায় দিছে, মানে শূন্যস্থানটা কি সো এর আগে দিছে না পরে দিছে, আবার সো ডট ডট দ্যাট এর মাঝখানেও দিতে পারে। তো যেখানে দিক তুমি তো বিষয়টা জানো কোথায় কি বসবে। তো মোটামুটি কিভাবে দেখো, টাইম এটা হচ্ছে সাবজেক্ট, এই যে এখান থেকে ইজ নিছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সাবজেক্ট, এটা মেইন ভার্ব, তাহলে এখানে আমরা সো পাইছি, সো এর পরে একটা অ্যাডজেক্টিভ ভ্যালুয়েবল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ভ্যালুয়েবল। হ্যাঁ, তারপরে দ্যাট, যে টাইম সময় হচ্ছে এতই গুরুত্বপূর্ণ যে, ঠিক আছে, এখানে হচ্ছে সো মানে কি এতই, যে এতই গুরুত্বপূর্ণ যে, এরপরে কি বসবে সাবজেক্ট, অথবা ক্যান অথবা কুড দিয়ে V1 বসাবা। তাহলে উই ক্যান নট ডেসক্রাইব ইট ইন ওয়ার্ডস, যে আমরা এটা একটা ছোট মানে অল্প কিছু কথাতে এটা আমরা কি করতে পারি না, বর্ণনা করতে পারি না, সময় এতই গুরুত্বপূর্ণ যে। পরের সেন্টেন্সে দেখো ইন ইউথ দ্য মাইন্ড, ইন ইউথ দ্য মাইন্ড, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে এটাই হচ্ছে মেইন ভার্ব, এই যে এখান থেকে নেওয়া হয়েছে এম ইজ আর ওয়াজ আর থেকে ইজ নেওয়া হয়েছে। সো সফট, এই সফটটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন তোমাকে প্রশ্নে এটা দেয়া থাকলো, ঠিক আছে, তো তুমি কি করবা, যে ইন ইউথ দ্য মাইন্ড ইজ সো সফট, মানে কি যুবক বয়সে আমাদের মস্তিষ্ক বা আমাদের মন মানসিকতা এতই নরম বা এতই মানে সুন্দর থাকে যে ইট ক্যান বি মডেলড ইন এনি শেপ, এটা যে কোনো মডেলে আমরা নিতে পারি। তো এটা কিভাবে দেখো করছে, ইট এখানে সাবজেক্ট দিছে, এরপরে ক্যানের পরে আমি বলছিলাম V1, এরপরে এখানে যেহেতু এটি একটি হচ্ছে প্যাসিভ, সেই জন্য এখানে তোমার V3 দিয়ে এটা করে দিছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এরপরে দেখো হি ওয়াজ সো লেজি, সে এতই অলস যে হি কুড নট গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে উঠতেই পারে না। আচ্ছা এরপরে সেন্টেন্সটা দেখো, সেটা হচ্ছে এটাও মুখস্থ করবা, ঠিক আছে, কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। মানে কমপ্লিটিং সেন্টেন্সের বিষয় হচ্ছে কি কিছু আছে, ক্লজ মেকার আছে, যাকে একটা জিনিস বসলে তারপরে ওই জিনিসটাই বসাতে হবে, অন্য কোনো কিছু তুমি বসাতে পারবে না। এই জন্য কিছু রুলস মুখস্থ রাখতে হবে, সেটা আমি লিখেও দিচ্ছি যে কোনটা। এখানে আবার একটা মজার বিষয় আছে, কমপ্লিটিং সেন্টেন্স শিখলে কানেক্টর শেখা হয়ে যায়, এটা খুবই মানে একটা সুন্দর একটা জিনিস। আবার এগুলো যদি তুমি ভালো করে বোঝো, ভালো করে লিখো, তাহলে তোমার রাইটিংটাও সুন্দর হবে। আচ্ছা এরপরে দেখো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এর মানে কি, সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট এর মানে হচ্ছে যে, ঠিক আছে, বা কারণে, ঠিক আছে। আচ্ছা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস মে অথবা মাইট, ক্যান অথবা কুড প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে দেখো এগুলোর পরে সবসময় কি বসতেছে, V1 বসতেছে, এখানেও V1, অর্থাৎ আমরা একটা রুলস আছে, মানে এটা হচ্ছে বেসিক রুলস, সেটা আমি এই বক্সের মধ্যে লিখে দিচ্ছি। সেই বেসিক রুলসটা হচ্ছে যদি মডাল ভার্ব থাকে, ঠিক আছে, মডাল অক্সিলারি ভার্ব থাকে, এরপরে V1 বসে। তো এগুলো সবই মডাল অক্সিলারি ভার্ব, সেই অনুযায়ী V1 বসতেছে। আচ্ছা দেখো বিষয়টা, উই ওয়ার্ক সিরিয়াসলি ইন অর্ডার দ্যাট, আমরা কাজ করতেছি কি খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ, যাতে বা যে কারণে, যাতে বা যে কারণে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে যাতে যে কারণে, ঠিক আছে, যে কারণে বা যাতে উই, এখান থেকে আমি ক্যান নিলাম, উই ক্যান প্রসপার ইন লাইফ। মজার বিষয় হচ্ছে এগুলো তুমি হুবহু কমনও পেয়ে যেতে পারো, ঠিক আছে, অতএব এগুলো মনোযোগ দিয়ে পড়বা, খাতায় লিখে নেবা। দ্য বয় রিডস মোর, যে ছেলেটি পড়ছে এতই, মানে এতই বেশি, সো দ্যাট যাতে, ঠিক আছে, যাতে হি, এখান থেকে আমি ক্যান নিলাম, হি ক্যান পাস ইন দ্য এক্সাম। খুবই সহজ, শুধু এই রুলসটা মনে রাখতে হবে যে সো দ্যাট থাকলে অথবা ইন অর্ডার দ্যাট থাকলে তারপর হচ্ছে মে অথবা মাইট, ক্যান অথবা কুড প্লাস V1 বসে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমি লিখছি অ্যাজ ইফ আর অ্যাজ দো, এটাও খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তিনটাই ইম্পর্টেন্ট, যেগুলো দেখাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সের সবই ইম্পর্টেন্ট। এটাও তুমি মুখস্থ করবে, এটা মুখস্থ করা লাগবে না, এটা এমনি মনে থাকবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এমনি মাথায় থেকে যাবে। যে অ্যাজ ইফ আর অ্যাজ দো, এটার বাংলা আসলে কি, অ্যাজ ইফ আর অ্যাজ দো হচ্ছে যেন, হ্যাঁ,
যেন, অ্যাজ ইফ আর অ্যাজ দাও বাংলা হচ্ছে কি যেন। কমপ্লিটিং সেন্টেন্সের বিষয় হচ্ছে কি, এখানে অনেকগুলো রুলস তো অনেকে ঘাবড়ে যায়, ঘাবড়াবা না। এখানে বিষয় হচ্ছে তুমি প্রথমে সেই ওয়ার্ডগুলোর বাংলা জানবা, বাংলা জেনে যেগুলো বলতেছি মুখস্থ সেগুলো মুখস্থ করে নেবা। হ্যাঁ, যেমন অ্যাজ ইফ আর অ্যাজ দাওর বাংলা হচ্ছে যেন। তো এটার প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট ইনডিফিনিট, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট, একদম ইজি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট। ঠিক আছে, মানে এর আগে পরে এভাবে তোমাকে মিলাই লিখতে হবে। যেমন দেখো হি টক্স অ্যাজ ইফ, এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অ্যাজ ইফ মানে যেন, সে কথা বলছে যেন। এখানে হি, এখানে তাহলে কি করতে হবে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে হি নিউ এভরিথিং। এই যেখানে আমি V2 দিয়ে পাস্ট ইনডিফিনিট করে দিলাম। আচ্ছা, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, V1 V2 আর V3। হি প্রিটেন্ডস, সে এমন ভান করছে, প্রিটেন্ডস মানে কি ভান করা, সে এমন ভান করছে অ্যাজ ইফ যেন। হি, এখানে তাহলে কি, এখানে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে ঠিক আছে, তাহলে হি ডিড নট নো ইট। ঠিক আছে, হি ডিড নট নো ইট। আচ্ছা, এরপরে সেন্টেন্স দেখো, হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ। দেখো এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। যদি এটা পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এটা হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে অ্যাজ ইফ হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট। শেষ।